মাহফুজ মহোদয় কিন্তু আমাদের রুহুল কবির রিজভী মহোদয়ের মতো বাংলা, বিহার, উড়িষ্যা মানে নবাবের অধীনস্থ যে সুবা গুলো ছিল সবগুলো দাবি করে বসেন। তিনি আপনার রাঢ় বাংলা, যেটা মানে পশ্চিমবঙ্গ পর্যন্ত আপনার একটা ভাষা তাত্ত্বিক সীমারেখাও তার এই মানচিত্রে হাজির করবার চেষ্টা করে। যেভাবে এখন চেষ্টা চলছে দেশের বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন মুভমেন্টে নানান রকমের আপনার সমস্যা তৈরি করবার, এটা তারই অংশ। ধন্যবাদ। দেখুন, তবলিগ জামাত এই মুভমেন্টটা আদতে নন পলিটিক্যাল একটা দাওয়া মুভমেন্ট। আপনার এই আবারটি বলা হয়ে থাকে যে স্বাধীনতা যুদ্ধের অব্যবহিত পরে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন তাদের অনেকেই আপনার যেহেতু নিজ বাসভূমে থাকতে হয় না, সর্বত্র ঘুরে বেড়ানো যায় ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগও, সে অনেকে এই খাবারটা বেছে নিয়েছিলেন। এ ধরনের অভিযোগ আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী মনোভাবাপন্ন যারা তারা অনেকেই বিভিন্ন সময় করবার চেষ্টা করেছেন। কিন্তু হোয়াট এভার ইট ইজ, এখন যে উত্তেজনাটা আমরা দেখছি দুই ভাগ হয়ে এই যে মারামারি বা আসাদ সৃষ্টির চেষ্টা, এর পেছনে আবার ভিন্ন সুতোর টান থাকতে পারে। কিন্তু ব্রডলি স্পিকিং আপনার বাংলাদেশে আপনার ইমান, আকিদা এবং সেই সঙ্গে আপনার যে ইসলামিক প্র্যাকটিস, সেটি এক ধরনের আমি বলবো ঝালাই করা, তারপর আপনার মক্ষ করার একটা প্ল্যাটফর্ম বই, অন্য কিছু নয়। কোনোভাবেই আমি মনে করি না তবলিগ জামাত একটি জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত। এটি ধর্মপ্রাণ সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন তারা এর সঙ্গে যুক্ত। বিশেষ করে প্রকৌশলী যারা, তাদের একটা বড় অংশ আমি দেখেছি এই মুভমেন্টের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা মিথস্ক্রিয়ার মধ্যে আছেন। তো ফলে এটা ভিন্নভাবে ব্যাখ্যার সুযোগ নেই। আর যেহেতু বিশাল বড় কনভেনশন এবং আপনার সেই জন্য লোক সংখ্যা এত বেশি হয়ে যাওয়া, দুই ভাগে বিভক্ত করতে হয়েছে, এটা একটা কারণ। কারণ ঢাকার জনজীবন বিপর্যস্ত হওয়ার জোগাড় হয় প্রতি বছর এই সময়, বিশেষ করে আপনার উত্তরার বা এয়ারপোর্টের ওইদিকে কেউ এই সময় যেতেই চান না যতক্ষণ পর্যন্ত মোনাজাত শেষে এই কাফেলা ফিরে না যায়। তো ফলে এটা একটা ম্যানেজমেন্টের বিষয় আছে। একটা সময় ছিল যখন টঙ্গী এই ময়দান ছিল শহর থেকে অনেক দূরে। আপনার বিশেষ করে স্বাধীনতা অবহিত পরে যে সরকার ক্ষমতায় এসেছিল সেই সময়। এখন কিন্তু আপনার এই উত্তরার পাশে তুরাগ নদী পর্যন্ত ভেরি মাচ পার্ট অফ ঢাকা সিটি কর্পোরেশন অ্যান্ড বিয়ন্ড বলা যেতে পারে। সেই জন্যে প্রয়োজনে আপনার একটা সময় যেমন চিন্তা করা হচ্ছিল যে বিমানবন্দর তেজগাঁও থেকে সরিয়ে কুর্মিটোলা, তারপর সেখান থেকে সরিয়ে আরো দূরে কোথাও নিয়ে যাওয়ার চিন্তা, সেরকম ভাবে তবলিগ জামাতের এই যে ভেন্যু, সেটাও প্রয়োজনে রাজধানী দূরে কোথাও নিয়ে যাওয়াটা ভালো। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে নানান রকমের প্রেসক্রিপশন প্রদান করা হয়ে থাকে, ব্র্যান্ডিং বা লেবেলিং এর চেষ্টা করা হয়ে থাকে। সেটা যেই দেশে যেই রকম। বাংলাদেশে আমাদের সোশ্যাল ফ্যাব্রিকে তবলিগ মুভমেন্টটা এমন ভাবে সংগঠিত হয়ে গেছে, এর ভিন্ন রকম ব্যাখ্যা হাজির করলে এটা নিয়ে আবার সমাজে এক ধরনের যেটাকে বলে সংহতি বিনষ্ট হওয়ার জোগাড় হতে পারে। আর যেভাবে এখন চেষ্টা চলছে দেশের বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন মুভমেন্টে নানান রকমের আপনার সমস্যা তৈরি করবার, এটা তারই অংশ। এবং সেই জন্যে অর্ডার যেমন ডিসঅর্ডারে রূপান্তরিত হয়েছে, মব জাস্টিস, মবোক্রেসি, ফিচার অফ দ্য ডেতে রূপান্তরিত হয়েছে। সুতরাং
সেইভাবেই বিষয়টাকে সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে বিচার করাটা জরুরি। তবলিগ মুভমেন্ট কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় বা মরুদ্যানও নয়। বৃহত্তর সমাজেরই অংশ, সমাজে বিদ্যমান যেই ফিতনা ফ্যাসাদ আছে তারই রিফ্লেকশন গিয়ে সেখানে পড়েছে বলে আমার বিশ্বাস। জি। আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। আমাদের উপদেষ্টা মাহফুজ আলম তিনি আসলে কোন বিজয়ের কথা বলছেন, কোন মুক্তির কথা বলছেন, সেই মুক্তি বহুদূর বলেছেন। তো আপনার কাছে শুনতে চাই যে আপনার কি এখন আপনার আমাদের মতামত। দপ্তরবিহীন মাননীয় উপদেষ্টা, যাকে অনেকে সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা বলে বিবেচনা করে থাকেন, আহ, তিনি 2 ঘন্টার জন্য একটা স্ট্যাটাস হাজির করেছিলেন প্রত্যুষে ধলপহরে। এটি আবার তিনি নিজেই আপনার সরিয়ে দিয়েছেন। তো ফলে এটা কাইন্ড অফ, আমি বলবো, ফুড ফর থট হিসেবেই তিনি হুম, হাজির করেছেন। আর আপনার এই যে চিন্তাটা, এটা নতুন নয়। মৌলানা ভাসানী আপনার জীবিত যখন ছিলেন তখন প্রায়ই এই বৃহত্তর বাংলার কথা বলতেন। এবং খেয়াল করে দেখেন, মাহফুজ মহোদয় কিন্তু আমাদের রুহুল কবির রিজভী মহোদয়ের মতো বাংলা, বিহার, উড়িষ্যা মানে নবাবের অধীনস্থ যেই সুবা গুলো ছিল সবগুলো দাবি করে বসেন। তিনি আপনার রাঢ় বাংলা, যেটা মানে পশ্চিমবঙ্গ পর্যন্ত আপনার একটা ভাষা তাত্ত্বিক সীমারেখাও আহ, তার এই মানচিত্রে হাজির করবার চেষ্টা করেছেন। আর একটা সময় ছিল ব্রিটিশ আমলে, আপনার আসাম পুরোটাই কিন্তু একটা ইউনিট ছিল। অবশ্য অরুণাচল ছিল নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, সেটি বাদে। হুম, তো সেই জন্য সেই অঞ্চলগুলো তিনি তার এই মানচিত্রে স্থান দিয়েছেন। আর বাংলা ভাষাভাষী মুসলিম ধর্মাবলম্বী লোকজন দীর্ঘদিন ধরে আপনার এই যে মাইগ্রেশন, এই যে হুম, সাধারণ ধারা বা প্রক্রিয়া, তার মধ্য দিয়ে পুশ এন্ড পুল ফ্যাক্টরের মাধ্যমে আপনার গিয়ে এই বরাক ভ্যালি, ব্রহ্মপুত্র ভ্যালিতে আহ, বাসা বেঁধেছিলেন। এবং হুম, আমাদের এই বৃহত্তর ময়মনসিংহ এলাকার মানুষ ছিলেন তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। আসামে যে লাইন প্রথা চালু করা হয়েছিল তার বিরুদ্ধে মাওলানা ভাসানী দীর্ঘদিন সংগ্রাম করেছেন। এবং মূলত এখনো যে বাঙালি মুসলমানদের অস্তিত্ব আছে আসামে, এই পুরো আপনার কৃতিত্বের দাবিদার মাওলানা ভাসানী, এতে কোনো সন্দেহ নেই। তো হুম, সেই জন্য আমি এটাকে, যেহেতু তিনি মাস্টার মাইন্ড বলে চিহ্নিত হয়েছেন আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূসের দ্বারা, এবং সেই সঙ্গে তিনি যেহেতু নির্দিষ্ট কোনো আপনার মন্ত্রণালয় বা দপ্তরের দায়িত্বে নেই, ওভারঅল সকল মন্ত্রণালয় দেখাশোনা করছেন ওই অর্থে, সেই জন্য একজন ভিশনারি হিসেবে, একজন তাত্ত্বিক হিসেবে তিনি এ ধরনের প্রক্ষেপণ হাজির করেছেন বলে আমার ধারণা। ধন্যবাদ। জি। অসংখ্য ধন্যবাদ।